রকম রদবদল করেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারই যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে তারা কি করে খুঁজে বের করবেন বা খুঁজে খুঁজে তাদের বের করতে হচ্ছে কেন? বাহিনীগুলো তাদেরকে জানাচ্ছে না কেন কি ধরনের অত্যাচারের প্রথা বা কৌশল তারা এতদিন ধরে চর্চা করে এসেছে? এই প্রশ্নগুলো বোধহয় করা খুবই দরকার, কারণ 3টি আয়নাঘর খুঁজে পেতে 3টি এলাকা বা কোন স্থানে সেগুলো অবস্থিত তা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পরিষ্কার করে বলা হলো না। এমন অবস্থায় সন্দেহ এবং আশঙ্কার কারণ থেকে যায় যে 6 মাস যদি 3টি খুঁজে পেতে লাগে, 500 থেকে 700 আয়নাঘর বা গোপন বন্দিশালা খুঁজে পেতে সরকারের কতদিন লাগবে, এবং সরকার যতদিন খুঁজে পাবে না ততদিন সেই 500 থেকে 700 বন্দিশালায় নতুন করে কাউকে ঢোকানো হবে কিনা সহ উপদেষ্টাদের সেই সামরিক গোয়েন্দা বাহিনীর নির্যাতন কেন্দ্রে ঢুকতে, এই নির্যাতন সেল কি তার মানে সেনা সদর দপ্তরের ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো আমরা জানতে পারি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার আরো কয়েকজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে গোপন বন্দিশালা বা টর্চার সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, তা পরিদর্শন করেছেন এবং সংবাদ মাধ্যমে খবর এসেছে যে যেহেতু র্যাবের এবং আরেকটি ডিজিএফআই 6 মাস পেরিয়ে যাওয়ার পরেও কেন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বা উপদেষ্টারা আয়নাঘর পরিদর্শনে যেতে পারছেন না, কিংবা মায়ের ডাকের মতো গুম নিখোঁজ হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাকের মতো সংগঠনগুলো কেন এই আয়নাঘরগুলো বা গোপন নির্যাতন কেন্দ্রগুলো পরিদর্শনে যেতে পারছেন না? এই নিয়ে গিয়েছিল নেত্র নিউজ খবর দিয়েছিল যে সেনা সদর দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এবং সে কারণে এই আয়নাঘরে গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবার নিয়ে প্রধান উপদেষ্টা না যাওয়াই ভালো। যাই হোক, এই 6 মাসের মধ্যে গুম কমিশনের সদস্য সহ নানাজনই আশঙ্কা প্রকাশ করেছেন এবং গুম কমিশনের সদস্যরা অভিযোগও করেছেন যে এই আয়নাঘরগুলোর ভেতরে নানা রকম পরিবর্তন সাধন করে ফেলছে এবং সরিয়ে ফেলা হচ্ছে। আসলে এই গোপন নির্যাতন কেন্দ্রের নাম আয়নাঘর হিসেবে প্রতিষ্ঠা পায় 2022 সালে নেত্র নিউজ। সাংবাদিক তাসনিম খলিলের নেত্র নিউজ একটি সংবাদ প্রকাশ করলে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর এই গোপন বন্দিশালা সম্পর্কে তখন থেকে ডিজিএফআই এর, বিশেষ করে সামরিক গোয়েন্দা সংস্থা, এগুলোর নাম আয়নাঘর হিসেবে অভিহিত করেন নেত্র নিউজের তাসনিম খলিল। মনে রাখতে হবে, এই তাসনিম খলিলকে 2007 সালে 1/11 সরকারের সময় এই ডিজিএফআই আটক করে নিয়ে যায় বিনা অভিযোগে এবং তিনি সে সময় ডিজিএফআই এর নির্যাতন সেলে নির্যাতনের শিকার হন। তো এই নেত্র নিউজ 2022 সালে এই আওয়ামী লীগ আমলেও চালু থাকা ডিজিএফআই এর বন্দিশালাগুলোর খবর তুলে ধরেন। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বন্দিশালাগুলোর খবর তুলে ধরেন 6টা সহ উপদেষ্টাদের সেই সামরিক গোয়েন্দা বাহিনীর নির্যাতন কেন্দ্রে ঢুকতে, এই নির্যাতন সেল কি তার মানে সেনা সদর দপ্তরের ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো আমরা জানতে পারিনি। মনে রাখতে হবে, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6ই আগস্টে গুম হওয়া স্বজনদের প্রতিষ্ঠান মায়ের ডাক ভীষণ ভোকাল। গত কয়েক বছর ধরে এক বিএনপি নেতার বোন সানজিদা তুলি, তিনি এই সংগঠনটি পরিচালনা করেন। তার নেতৃত্বে গুম হওয়া স্বজনেরা ডিজিএফআই এর অফিসের সামনে গিয়ে কিন্তু তাদের স্বজনদের ফেরত চেয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন। তারা তখন ভেতরে ঢুকে ডিজিএফআই এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আসেন এবং তাদের বলা হয় সেনা প্রধানের সঙ্গে কথা বলে কর্মকর্তারা তাদের জানাবেন। এবং 13ই আগস্ট এরপর ডিজিএফআই এর হাতে সানজিদা তুলিরা 158 জন নিখোঁজ হওয়া ব্যক্তির তালিকা তুলে দেন। এবং আপনাদের মনে থাকবে 13ই আগস্টে এই সংগঠন মায়ের ডাকের তরফ থেকে যমুনার সামনে অবস্থান, মানে প্রধান উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান গ্রহণ করা হয় এবং তারপর তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তাদের দাবি, তাদের নিখোঁজ স্বজনদের সন্ধান চেষ্টা, এই স্বজনদের নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, জড়িতদের বিচার এবং বন্দীদের মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে। কিন্তু এরপর 6 মাস পেরিয়ে গেল শুধুমাত্র প্রধান ঢোকার অনুমোদন পেতে। 6ই আগস্টের পর 3 জন ব্যক্তি বন্দী দশা থেকে মুক্তি পান। যুদ্ধাপরাধের বিচারে দণ্ডপ্রাপ্ত গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি, মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের একটি ছাত্রদের সংগঠন পরিচালনাকারী মাইকেল চাকমা। এবং এই 3 জনের সঙ্গে কথা বলে এবং গুম ঘরে আটক, দীর্ঘ সময় ধরে গুম ছিলেন দীর্ঘ সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে 17ই অক্টোবর নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে এবং সেই প্রতিবেদনে এই গোপন বন্দিশালায় আটক এই 4 জনই কিন্তু সামরিক একটি ঘাঁটির ভেতরে আটকে থাকার কথা বলেন
এবং নিউ ইয়র্ক টাইমস লিখছে যে তারা সামরিক কুচকাওয়াজের আওয়াজ শুনতেন এবং এভাবে এলাকায় এই গোপন বন্দিশালা পরিচালিত হতো। 5ই আগস্টের পর থেকে বারবার গুম হওয়া স্বজনদের নিয়ে মায়ের ডাকের তরফ থেকে বিএনপি নেতা সাজেদুল হক সুমনের বোন সানজিদা তুলি ডিজিএফআই এর অফিসে ধর্ণা দেওয়া, তাদের হাতেই তালিকা দেওয়া, তাদেরকেই এক রকমের এই পুরো ঘটনার রহস্য জানি না, কিন্তু 30শে সেপ্টেম্বর এসে এই তুলির আরেক ভাই মানে মায়ের ডাকের সানজিদার আরেক ভাই সাইফুল ইসলাম শ্যামলকে সেনাবাহিনী তুলে নিয়ে যায় এবং সেনাবাহিনী আটক করবার পরের দিন আইএসপিআর ব্যাখ্যা দেয় যে চাঁদাবাজির অভিযোগ ছিল শ্যামলের নামে, তাই তাকে গ্রেফতার। অবশ্য মায়ের ডাকের সানজিদা বা মায়ের ডাকের স্বজনদের আর কোনো বক্তব্য, আওয়াজ বা তাদের স্বজনদের ফিরে পেতে প্রধান উপদেষ্টার কাছে কিংবা ডিজিএফআই এর কাছে আর ধর্ণা দিতে বা দাবি করতে শোনা যায়নি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, তার প্রেস উইং থেকে এখন বলা রয়েছে এবং তার প্রত্যেকটি তারা ধীরে ধীরে খুঁজে বের করবেন। 6 মাসের বেশি সময় কেন লেগে গেল এই আয়নাঘরগুলো পরিদর্শনে? 500-700 আয়নাঘরে বন্দী কতজন ছিল 5ই আগস্টের পরে? সেই বন্দীরাই বা কোথায় আছেন? স্বজনেরা ফিরে পেলেন না কেন তাদের? বিরোধী ছাত্র আন্দোলন মানে মাহফুজের নিজের দলের লোকজন যখন গিয়ে মববাজি করবে, সচিবালয়ে গিয়ে যখন হাসনাত মববাজি করবেন, আলটিমেটাম দিবেন, আদালতে গিয়ে দেবেন, বিভিন্ন জায়গায় গিয়ে দেবেন, ভেঙে দেবো, গুড়িয়ে দেবো বলবেন এবং কেন পুলিশ তাদের ভাঙাভাঙিতে রক্ষা করতে যায় না সেই জন্য ওসি ক্লোজ করা হবে, এগুলো দেখালে সেই মব সহ্য করা হবে না বলে মাহফুজ ধমকে দিচ্ছেন। মাহফুজের কাছে প্রশ্ন, তৌহিদি জনতা কারা? বিবিসি কি লিখেছে তা আমি পড়লাম, কিন্তু মাহফুজ আলমের তো এটা এখন সংজ্ঞায়িত করা দরকার যে কোন সে তৌহিদি জনতা যাদেরকে তিনি মব করার জন্য দায়ী করছেন, মব করার জন্য চিহ্নিত করছেন। এই তৌহিদার মধ্যে তাহলে কোন কোন রাজনৈতিক দল আছে, কোন কোন ইসলাম ভিত্তিক দল আছে? মানে বিবিসির সংজ্ঞাকেই যদি আমি ধরি, বিবিসি যে রিপোর্ট করছে তাকে যদি আমি ধরি, তাহলে সেটা তো বলতে হবে। আর না হলে সেই তৌহিদি জনতা কারা যারা 1.5 দশক ধর্ম সংস্কৃতি পালনের থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। এবং মাহফুজ আলমের ক্ষেত্রে একদিকে ডক্টর ইউনূস তাকে যেমন ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন সুবিদার হিসেবে, মাস্টার মাইন্ড হিসেবে, ঠিক তেমনি মাহফুজ আলম শুরু থেকেই একটা অবস্থান নিচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত সার্জিস হচ্ছে যেন পেটোয়া বাহিনী পরিচালনা করবেন, এক্সিকিউশন করবেন, নির্বাহী দায়িত্ব পালন করে যাচ্ছেন যেন নাহিদ আসিফ এই দুইজন, আর মাহফুজ আলম আছেন একটা গুরুর ভূমিকায়, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন তত্ত্ব দিচ্ছেন, পত্রিকাগুলো সেই তত্ত্ব বুঝতে বারবার তার কাছে যাচ্ছে, করে তিনি একটা গুরুবাদিতার দিকে অগ্রসর হচ্ছেন বলে মনে হয়। এবং গতকালও মাহফুজ আলমের হঠাৎ জেগে ওঠা এবং আর মব ক্রিয়েট করতে দেওয়া হবে না এই ধরনের হুমকি আমার কাছে তার এই একটা গুরুবাদিতার, মানে তিনি যে একটা উঁচু আসনে নিজেকে বসাতে চাইছেন, যে আসন থেকে তিনি হঠাৎ কিছু দেখেন না, তাই দেওয়ার আগে বা মাহফুজ আলমের হাতে চাবি আছে, মব বন্ধ করার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, সদিচ্ছা আছে মাহফুজ আলম কিংবা তার সরকারের, সেটা বুঝতে হলে প্রথম জানা দরকার তারা আসলে কোনগুলো মব না চিহ্নিত করেছেন কিনা। জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর ইউনূস যাকে আন্তর্জাতিক পরিসরে পরিচয় করিয়ে দিয়েছেন এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন করে সোমবার এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। মানে হঠাৎ তিনি মবের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন এবং এতে বিভিন্ন জন ফেসবুক পরিসরে, সামাজিক যোগাযোগ মাধ্যম পরিসরে তার প্রশংসাও করছেন এবং ভীষণভাবে আশাবাদী হয়ে উঠছেন যে মাহফুজ আলম সক্রিয় হয়ে উঠেছেন, তার মানে এবার মব বন্ধ। মাহফুজ আলম লিখছেন, আজকের ঘটনার পর, মানে সোমবার লিখছেন, আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না, আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। সোমবার বই মেলায় বাংলা একাডেমিতে মবের ঘটনা ঘটেছে। এক প্রকাশক একজন ব্যক্তিকে গিয়ে, ভিডিওতে দেখলাম শত শত ব্যক্তি গিয়ে আক্রমণ করেছেন, তারও ওই প্রকাশকের সব্যসাচী প্রকাশনা থেকে তসলিমা নাসরিনের একটি বই বেরিয়েছিল, বইটি সে কারণে গিয়ে শত শত ব্যক্তি, একজন ব্যক্তিকে ভিডিওতে দেখলাম আক্রমণ করেছেন এবং তারপর ওই ব্যক্তি যাই হোক জানে বেঁচে ফিরেছেন, পুলিশ তাকে এসে উদ্ধার করেছে, বাংলা একাডেমিতে প্রাণ ভিক্ষা দিয়েছে ওই ব্যক্তিকে এবং শেষ পর্যন্ত বাংলা একাডেমি সেই স্টল বন্ধ করে ছেড়েছে। তো এই অবস্থায় মব আর সহ্য করা হবে না, এই বক্তব্যের কি অর্থ সেটা ঠিক আমি জানি না। আমার কাছে আরো বড় প্রশ্ন, তসলিমা নাসরিনের বইয়ের প্রতিবাদে মব গেছে, গিয়ে একজনকে প্রাণও ভিক্ষা দিয়েছে, তিনি ফিরে যেতে পেরেছেন, এটা সহ্য করা হবে না, কিন্তু তার মানে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা সহ্য করা হবে? তার মানে 3 দিন 2 রাত ধরে 32 নম্বরের বাড়ি ভাঙা হলো, সেটা মববাজি নয়, সেটা সহ্য করা হবে? তার মানে 35
35টি জেলায়, আজকেই পত্রিকায় দেখলাম, শুধু ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, মানে শুধু বড় শহরগুলোর কথা আমরা জানতে পারছিলাম তাই নয়, 35টি জেলা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর যে ভাঙচুর করা হলো 5 তারিখের পর থেকে, তার মানে সেই মব ঠিক আছে। এখন কোন মব ঠিক আছে, কোন মব ঠিক নাই, তা যেমন বাংলাদেশের পুলিশ বুঝতে পারছে না, তা আসলে আমিও বুঝতে পারছি না। মাহফুজ আলম সে বিষয়টি ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে নাই, কারণ কিন্তু তিনি লিখছেন, আপনাদের কাজ না, আইন নিজের। এটা একটা কৌশলের অংশ হিসেবে মাহফুজ আলম সহ প্রফেসর ইউনূস সহ উপদেষ্টা পরিষদ তাকিয়ে তাকিয়ে দেখছিলেন যে সারা দেশে মববাজি হবে, এবং এখন গতকাল এই মুহূর্তে সোমবার হঠাৎ করে তারা ঠিক করলেন তসলিমা নাসরিনের বইয়ের বিরুদ্ধে বই মেলায় এই প্রতিবাদ মেনে নেওয়া যায় না। তাহলে কোন প্রতিবাদ মেনে নেওয়া যায়, কোন মব মানা যায়, কোন মব মানা যায় না, এই ব্যাপারটা তো পরিষ্কার করছেন। তো এই তৌহিদি জনতা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আলাদা? তৌহিদি জনতার ব্যানারে